পড়াইছি আজকে একটু শুরু করি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে স্টেজ আর স্টেম। এটা পড়াইছিলাম তোমাদের গত ক্লাসে। আচ্ছা, আজকে ওখান থেকে আমরা শুরু করব, ওখান থেকে আমরা আজকে শেষ করব। আজকে পুরোটা ক্লাস। হ্যাঁ, আসো সবার আগে আমরা যে জানবো সেটা হচ্ছে স্টেজ আর হচ্ছে স্টেম। এর সঙ্গে আবার ধারণা আছে স্টেজের সম্পর্ক চাপ। আচ্ছা, স্টেজ কি আর স্টেম কি তার ধারণা আছে এটা নিয়ে? যদি না থাকে কোনো সমস্যা নেই। স্টেজ মানে হচ্ছে চাপ। হ্যাঁ, এই চাপ বলতে মানসিক চাপ বোঝায় না। হ্যাঁ, এই চাপ বলতে কোনটা বোঝায়? আচ্ছা, বল প্রয়োগের ফলে যে প্রেসারটা সেটার কথা বোঝানো হয়। আচ্ছা, স্ট্রেসকে আমরা সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা ইকুয়াল টু F বাই A, ঠিক আছে? অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। কি বলা হয়? একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। হ্যাঁ, স্ট্রেসকে প্রকাশ করা হয় কি দ্বারা? সিগমা দ্বারা। যদি এটা বলা হয় যে স্ট্রেস কাকে বলে, বলতে হবে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। এখন আসেন এটাকে যদি বর্ণনা করতে বলা হয় তখন কি লিখবেন? তখন লিখবেন whereas, সবাই খাতা কলম বের করেন, whereas sigma equal to stress, sigma equal to কি? Stress, F equal to force, আর A equal to কি? Area, A equal to area. Clear? তাহলে আমি কি বললাম? স্ট্রেস হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়, ঠিক আছে? স্ট্রেসকে প্রকাশ করা হয় কি দ্বারা? সিগমা দ্বারা। সিগমা ইকুয়াল টু স্ট্রেস, F equal to force, A equal to area. ক্লিয়ার? স্যার 9 এর বইতে লিখা স্ট্রেস একটা পি দিয়ে প্রকাশ করা হয়। সমস্যা নেই, স্ট্রেস পি। হ্যাঁ, পি ইকুয়াল টু F বাই A প্যাসকেল। কারণ হচ্ছে চাপের একক কি? চাপের একক প্যাসকেল। পি দিয়ে প্রকাশ করছে, কোনো সমস্যা নেই। এখন আসেন স্ট্রেন কি? স্ট্রেন কি তাহলে? স্ট্রেন শব্দের অর্থ হচ্ছে বিকৃতি। স্ট্রেন শব্দের অর্থ কি? বিকৃতি। আমরা গত ক্লাসে বলছিলাম ডিফর্মেশন বা ডিসপ্লেসমেন্ট, একটা ওয়ার্ড কথা বলছিলাম যে ডিফর্মেশন মানে কি? বিকৃতি। যখন কোনো একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হয় তখন কি হয়? বস্তুটা বিকৃতি হয়, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন হয়। সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম ডিফর্মেশন অথবা ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট। এখন আসেন স্ট্রেন কি? স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। যখন কোনো একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হবে, ফোর্স প্রয়োগ করা হলে বস্তুটার কি হবে? বিকৃতি হয়ে যাবে। অর্থাৎ এখন আসেন স্ট্রেনকে প্রকাশ করা হয় হচ্ছে কি? এপসাইলন দ্বারা। কি দ্বারা? এপসাইলন। যেহেতু আপনারা ডিপ্লোমা ব্যাচ ক্লাস পাই হচ্ছে একদিন, সো রেগুলার ব্যাচে এরকম ভাবে আমরা ডিটেইলস পড়ানোর সুযোগ পাই, ডিপ্লোমা ব্যাচে কিন্তু আমরা পাই না। সুতরাং আমরা ডিপ্লোমা ব্যাচে খুবই সংক্ষিপ্ত আকারে পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু এটা ভাবার সুযোগ নেই যে আমরা কম ডেলিভার দিচ্ছি, বাট কমের মধ্যে সবচেয়ে বেশি ডেলিভার দেওয়ার চেষ্টা করা হয়। এখন আসেন স্ট্রেনকে প্রকাশ করা হয় এপসাইলন দ্বারা। এপসাইলন ইকুয়াল টু লেখা হয় dl বাই l। লিখে রাখেন, পরে এটা কিন্তু নাই স্লাইডে। এপসাইলন ইকুয়াল টু dl বাই l। এই dl টা কি? এই dl টা হচ্ছে ডিফর্মেশন। dl টা হচ্ছে ডিফর্মেশন। হ্যাঁ, আর l টা কি? l টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। l টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। গত ক্লাসে আমি বলছিলাম যে যখন একটা উদাহরণ দিছিলাম, তাই না? যে কি কাকলি মোড় থেকে স্কলার্স ক্যাম্পাস পর্যন্ত। কাকলি মোড় যেটা সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। প্রথমে কি থাকে? 0 থাকে, তাই না? ওয়ার্ক অফ রাপচার পড়াইছিলাম, খেয়াল আছে কিনা আমি জানি না। এরকম পড়াইছিলাম, দেখেন এরকম ছিল। F into DL ছিল 0 to break। এটা পড়াইছিলাম হচ্ছে ওয়ার্ক অফ রাপচার। ওয়ার্ক অফ রাপচারটা কি যেন ছিল? ওয়ার্ক অফ রাপচার ছিল যে কোনো একটা বস্তুকে ভাঙতে মোট কতটুকু এনার্জি প্রয়োজন সেটাকে আমরা বলছিলাম ওয়ার্ক অফ রাপচার বলছিলাম। আর ওয়ার্ক অফ রাপচার এবং ওয়ার্ক ফ্যাক্টরের মধ্যে একটা সম্পর্ক বলছিলাম। কি বলছিলাম? হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। কি বলছিলাম? হাফ ইনটু ব্রেকিং লোড ইনটু ব্রেকিং এক্সটেনশন। যারা নতুন ক্লাসে আসছে বুঝতে একটু কষ্ট হবে, বাট আগে ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যারা নতুন আসছে তাদের জন্য একটু বলি ব্রেকিং লোডটা কি। ব্রেকিং লোডটা হচ্ছে কোনো একটা বস্তু ছেড়ে দেওয়ার জন্য কতটুকু ফোর্স প্রয়োগ করতে হবে সেটাকে বলা হয় ব্রেকিং লোড। আর ব্রেকিং এক্সটেনশন হচ্ছে যখন কোনো একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করা হয় কতটুকু বস্তুটা বাড়লো আর কি। এক্সটেনশন মানে হচ্ছে বাড়ানো। অর্থাৎ আমি উদাহরণ দিয়েছিলাম লোহারটা, যে লোহাকে যদি পিটাও তাহলে কি হবে? লোহাটা বাড়ে। অর্থাৎ ব্রেকিং এক্সটেনশন মানে ফোর্স প্রয়োগ করা হলে এটা এক্সটেনশন হয়ে যায়। এখন আসেন আমরা যেটা দেখছিলাম যে স্ট্রেন কাকে বলে? এপসাইলন ইকুয়াল টু dl বাই l। এই dl টা হচ্ছে কি? l টা ছিল ইনিশিয়াল অবস্থায় লেন্থ, যখন আমি ফোর্স প্রয়োগ করলাম তখন কি হয়ে গেল? বিকৃতি হয়ে গেল। বিকৃতি হচ্ছে dl। এটাকে আমরা বলছি স্ট্রেন। অর্থাৎ এখন যদি বলা হয় যে স্ট্রেন ও স্ট্রেনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? আছে, আছে। যদি আমি ফোর্স প্রয়োগ না করি তাহলে বস্তুটা বিকৃতি হবে। তাহলে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে
সম্পর্ক আছে। এই সম্পর্কটা কে নির্ণয় করছে? এই সম্পর্কটা নির্ণয় করছে হচ্ছে হুকস ল। হুকস ল। তুমি কি হুকস ল পারো? হুকস লটা কি? হুকস লটা হচ্ছে স্ট্রেন এবং স্ট্রেন সমানুপাতিক। অর্থাৎ তুমি যত পরিমাণ ফোর্স প্রয়োগ করবা তত পরিমাণ বস্তুটার বিকৃতি করবে। কি বললাম? স্ট্রেস এবং স্ট্রেন সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যে পরিমাণ ফোর্স প্রয়োগ করবা সেই পরিমাণ বস্তুটার বিকৃতি করবে। অর্থাৎ দেখো যেটা বলতেছিলাম যে স্ট্রেসের সাথে স্ট্রেনের সমানুপাতিক। ধরো এখানে হচ্ছে 10 কিলো প্যাসকেল তুমি প্রেসার দিছো, তাহলে কি এখানে 10 কিলো প্যাসকেল কি হবে? বিকৃতি করবে। ঠিক আছে? এটা কে নির্ণয় করছে? হুকস ল। ঠিক আছে? তাহলে আমি একটু সামারাইজেশন করি। সেটা হচ্ছে স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। স্ট্রেসকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। সিগমা ইকুয়াল লেখা হয় F/A। সিগমা মানে স্ট্রেস, F মানে ফোর্স, A মানে হচ্ছে এরিয়া। স্ট্রেন কাকে বলে? স্ট্রেন ইকুয়াল এপসাইলন প্রকাশ করা হয় dL/L। এটা ছিল হচ্ছে ইনিশিয়াল অবস্থার লেন্থ, আর যখন আমি ফোর্স প্রয়োগ করলাম বস্তুটা কি হলো? বিকৃতি হলো। সেই বিকৃতি হচ্ছে dL। এটাকে বলা হয় হচ্ছে কি? স্ট্রেন বলা হয়। ঠিক আছে? আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে হুকস ল। কি শিখলাম? হুকস ল। হুকস লটা কি তাহলে বলো তো? যে পরিমাণে চাপ প্রয়োগ করবে ঠিক সেই পরিমাণে বিকৃতি করবে। রাইট। এখন আসেন এই হুকস লতে আমরা যাব, তার আগে স্লাইডও আছে হুকস লটা, আমরা আরেকটু দেখে নিই। কি দেখবো সেটা হচ্ছে তাহলে হুকস লটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন তো? আমরা জানি কাজ ইকুয়াল আমরা জানি F ইকুয়াল আমরা জানি F এর, তাই না? F এর জানি। এখন দেখেন হ্যাঁ বুঝছেন, এখানে লিখতে হবে -kx। হ্যাঁ, এটা হচ্ছে হুকস ল। হুকস লকে প্রকাশ করা হয় F = -kx। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনারা এখানে শিখতে আসছেন। এটা হচ্ছে হুকস ল। হুকস লকে প্রকাশ করা হয় কি দ্বারা বলেন তো? F = -kx। এই k টা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে? স্প্রিং কনস্ট্যান্ট। x টা হচ্ছে সরণ। হ্যাঁ, x টা কি? সরণ। এখন দেখেন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি মাইনাস ইউজ করব? আমরা F = ma পড়ে আসছিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র পড়ে আসছি তো। এখন দেখেন এখানে F = -kx হইছে। কেন হইছে? কেউ কি বলতে পারেন? বিপরীত কি বলছেন? রাইট, বিপরীত। হ্যাঁ বলো। অবস্থানের বিপরীতে। বিপরীত, রাইট। দেখো হুকস ল, দেখো যেটা বললাম এর আগে আমরা জানি ইলাস্টিসিটি কি বলেন তো? স্থিতিস্থাপকতা বলে আমরা সংজ্ঞাতে দেখছিলাম যদি কোনো একটা রাবার অথবা স্প্রিংকে টানা হয় তাহলে লম্বা হয় না, যদি ছেড়ে দেয় তাহলে কি হয়? পূর্ব অবস্থায় ফিরে আসে। এখন দেখেন আমি যখন একটা স্প্রিংকে টানলাম সামনে দিয়ে গেল, ছেড়ে দিলাম কি পিছন দিয়ে আসছে, বলের বিরুদ্ধে চলে আসলো। এই জন্য যেহেতু হুকস ল এর ক্ষেত্রে একটা স্প্রিং ব্যবহার করা হয়েছে, তাহলে স্প্রিং কি করা হয়? টানলে লম্বা হবে, কিন্তু ছেড়ে দিলে কি পূর্ব অবস্থায় ফিরে আসে। অর্থাৎ F = -kx, মানে বলের বিরুদ্ধে কাজ হয়েছে। এজন্য কখনো যদি বলা হয় যে হুকস লটা ডিটারমিনেশন করে দেখান তাহলে কি করতে হবে? তাহলে হুকস ল ইকুয়াল আমরা কি জানি? স্ট্রেস ইকুয়াল টু স্ট্রেইন, মানে স্ট্রেস যে পরিমাণ দেওয়া হবে স্ট্রেন সে পরিমাণ হবে, মানে বিকৃতি করবে। এখন আসেন F = -kx মানে কি? বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, তাই না? আর ax টাকে কি বলা হয়? সরণ বলা হয়। অর্থাৎ মাইনাস কি পরিমাণে অর্থাৎ পরিবর্তন হবে? অর্থাৎ হচ্ছে আমি যখন একটা স্প্রিংকে টানলাম ও কত বলে আবার হচ্ছে বিপরীত দিকে ফিরে আসে, সেটাকে প্রকাশ করা হয়েছে। ক্লিয়ার? এখন আসেন আমরা একটু স্লাইডে যাই, এই স্লাইডে কি আছে একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? সূত্র কি এবারও আসবে তো? হ্যাঁ এবারও আসবে। হ্যাঁ এবার আসছে। মানে থিওরি থিওরি না। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে যেগুলো দেখব মোটামুটি অলরেডি স্টেজ এবং স্ট্রিম সম্পর্কে আমরা অলরেডি জানি, অলরেডি দেখলাম। হ্যাঁ, স্টেজ এবং স্ট্রিমের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা অলরেডি আমরা বললাম। এই স্টেজ এবং স্ট্রিমের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? সম্পর্ক আছে। কি রকমের সম্পর্ক? যে পরিমাণ সমান পরিমাণ বিকৃতি করতে দেয়। তারপর আরেকটা আছে 8 পয়েন্ট, তারপর আছে ক্রিপ, সিআরএল। এগুলো আমরা একটু দেখব ধীরে ধীরে। হ্যাঁ, অলরেডি আমি স্টেজ সম্পর্কে অলরেডি বলে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সব দেয়া আছে, স্টেজও দেয়া আছে। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে স্টেজ এবং স্ট্রেন কার্ভ। কি বলা হয়? আগে বলে নেই এই গ্রাফটা কিন্তু খুবই ইজি, এই গ্রাফটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, সো সবাই বি কেয়ারফুল, যদি না কেউ বুঝতে পারো অবশ্যই বলতে হবে। এখন ধরেন এটা হচ্ছে স্টেজ আর এটা হচ্ছে স্ট্রেন। হ্যাঁ, আচ্ছা এখন আমাকে বলেন তো এটা কি ভার্টিক্যাল নাকি হরিজন্টাল? হ্যাঁ, এটা কি জানেন কোনটাকে কি বলা হয়? হরিজন্টাল মানে কি? অনুভূমিক। আর ভার্টিক্যাল মানে হচ্ছে আচ্ছা একটু রিভিউ দিই, যারা নতুনরা আছে ক্লাসে বুঝে যায়।
বুঝে যায় কি? বুঝুন না? না বুঝতে পারলে বলবেন, না আমি তো আর বুঝবো না যে আসলে কি হচ্ছে। এখন দেখেন স্ট্রেস এবং স্ট্রেন একটা কার্ভ আছে। কি এটা? স্ট্রেস এবং স্ট্রেন কার্ভ। এটা এই কার্ভটা ভালো করে বুঝতে হবে। এখন দেখেন এখান থেকে ও থেকে এ পর্যন্ত একটা পয়েন্ট আছে, ও থেকে এ পর্যন্ত একটা পয়েন্ট। সবাই লেখেন এগুলো লাগবে। ওই পয়েন্টটাকে বলা হয় প্রপোর্শনাল লাইন। কি বলা হয়? প্রপোর্শনাল লাইন। প্রপোর্শনাল লাইন। আচ্ছা, একটু আগে আমরা কি দেখলাম বলেন তো? একটু আগে আমরা দেখলাম যে পরিমাণ স্ট্রেস প্রয়োগ করা হয় সেই পরিমাণ কি হয়? স্ট্রেন হয়, তাই না? অর্থাৎ যে পরিমাণ ফোর্স প্রয়োগ করা হচ্ছে সেই পরিমাণ বিকৃতি হয়। এটা তো অবশ্যই সম্পর্কটা কি? প্রপোর্শনাল। তাহলে আমি যে প্রথম স্ট্রেস একটা লাইন করলাম মানে কি? অর্থাৎ আমি যে পরিমাণে ফোর্স প্রয়োগ করি না কেন কি হবে? এই পরিমাণ কি হবে? স্ট্রেস পরিমাণ বিকৃতি হবে। এটাকে বলা হয় হচ্ছে প্রপোর্শনাল লাইন। কি বলা হয়? প্রপোর্শনাল লাইন। ঠিক আছে? A থেকে B পর্যন্ত একটা লাইন, হ্যাঁ, একে কি বলা হয় বলেন তো? একে বলা হয় ইল্ড পয়েন্ট। একে বলা হয় ইল্ড পয়েন্ট। একে কি বলা হয়? ইল্ড পয়েন্ট। কি বলা হয়? ইল্ড পয়েন্ট। এটা কি হলো হচ্ছে এলাস্টিক লিমিট। A থেকে B পর্যন্ত লাইনটাকে বলা হয় এলাস্টিক লিমিট, হ্যাঁ। এখন এলাস্টিক লিমিট কি বলছিলাম? যে সর্বোচ্চ যতটুকু চাপ প্রয়োগ করে। এই জিনিসটা একটু ভালো করে বুঝি। এলাস্টিক লিমিট বলতে বোঝায় যে প্রত্যেকটা মানুষের কি একটা সরল ক্ষমতা আছে না? ধরেন আপনার ওজন হচ্ছে 75 কেজি, আপনাকে যদি 150 কেজি ওজনের একটা বস্তু দেওয়া হয়, আপনি পারবেন? পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা বাইরে নিতে পারে। তো এলাস্টিক লিমিটটা হচ্ছে যখন আমি একটা এলাস্টিককে টানি, এর একটা কি থাকে? একটা লিমিট আছে। অর্থাৎ লোহার যেমন একটা লিমিট আছে, রাবারের একটা আছে, স্প্রিং এর একটা আছে। এগুলো একটা চার্ট আছে, আমরা দেখব কার কোনটা আছে। তো এলাস্টিক লিমিট মানে যে লিমিট পর্যন্ত কোনো একটা বস্তু ছিঁড়ে যায় সেটাকে বলা হয় এলাস্টিক লিমিট। এখন আসেন B থেকে C হচ্ছে কি? ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্টটা কি একটু জানেন? এই দুটো জিনিস জানা দরকার। আরেকটা জিনিস জানা দরকার, এলাস্টিক প্রপার্টিজ। আরেকটা হচ্ছে এলাস্টিক প্রপার্টিজ, আরেকটা হচ্ছে প্লাস্টিক প্রপার্টিজ। এখন আসেন আমাকে যদি বলা হয়, আচ্ছা বলেন তো এই দুটোর মধ্যে টেনশন স্ট্রেনটা কার বেশি? এলাস্টিক। এখন দেখেন ইল্ড পয়েন্টটা হচ্ছে প্লাস্টিক প্রপার্টিজ। অর্থাৎ কোন একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হয়, বস্তুটা এলাস্টিক প্রপার্টিজ থেকে কনভার্ট হয়ে প্লাস্টিক প্রপার্টিজে পরিণত হয়। এখন প্লাস্টিক প্রপার্টিজ মানে কি দেখেন, ধরেন প্লাস্টিক যেগুলো আছে ফোর্স প্রয়োগ করলে কি হয়? গুঁড়া গুঁড়া হয়ে যায় না? ফেটে যায় না? নষ্ট হয়ে যায়। বাট এলাস্টিক কি হয় এটা? না। সো যদি কখনো এরকম হয় যে B থেকে C পয়েন্টে আসে, এটাকে বলা হচ্ছে কি ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট কাকে বলছি? যখন হচ্ছে কি এলাস্টিক প্রপার্টিজ থেকে কনভার্ট হয়ে প্লাস্টিক প্রপার্টিজে পরিণত হয়, সেটাকে কি বলা হয়? ইল্ড পয়েন্ট বলা হয়। তারপরে দেখেন আরেকটা C থেকে D পর্যন্ত একটা লাইন, এটাকে বলা হয় হচ্ছে কি বলেন তো? কি বলা হয়? কি বলতে পারেন? ওই যে আপনি ইল্ড পয়েন্ট যেটা দিচ্ছেন, সি ধরবো নাকি শুধু সি ধরবো? না, B থেকে C পর্যন্ত। আচ্ছা, এটাকে কি বলা হয় বলেন? C থেকে D পর্যন্ত কি বলা হয়? দেখেন এখানে দেয়া আছে C থেকে D পর্যন্ত কি পয়েন্ট বলা হয় দেখেন। এটা পাওয়ার দরকার ছিল। এটাকে বলা হয় আলটিমেট স্ট্রেস পয়েন্ট। মানে হচ্ছে কি বলেন তো? সর্বোচ্চ মানে মাঝে মাঝে এরকম হয় না যে ধরেন কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, ধরেন আপনি অনেক মিষ্টি পছন্দ করেন, আপনি ধরেন যে 10টা মিষ্টি খাইতে পারবেন, টাঙ্গাইলের মিষ্টি ধরেন, চমচমের মিষ্টি 10টা মিষ্টি আপনি খাইতে পারবেন, একটা খাইলে আর আচ্ছা না আমি ওটা বলি না, 10টা মিষ্টি খাইতে পারছেন। এখন আত্মীয়র বাসায় ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, এখন বলতেছে আরো মিষ্টি খান। আরে ঘুরতে আসছেন, তখন মন করতেছে না আরেকটা খাই বা দুইটা খাই, তাহলে ওভার হয়ে যায় না মাঝে মাঝে। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে আমি একটা জায়গায় প্লাস্টিক প্রপার্টি হয়ে গেল, মানে ভঙ্গুর হয়ে গেছে, তারপরে আমি কি করতেছি আবার নতুন করে আবার প্রেসার স্প্রে দিলাম, ম্যাক্সিমাম একটা স্প্রে দিলাম, দিলে কি নিতে পারবে? আমরা মাঝে মাঝে কি করি, ওভার খেয়ে বমি করে ফেলি না কেন? এটা কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট মাত্রা থেকে অতিরিক্ত বেশি খেয়ে ফেলছি। তো যখন একটা বস্তু ভেঙে গেল, আবার নতুন করে একটা ফোর্স প্রয়োগ করলাম, তখন কি হবে? বস্তুটা ভেঙে যাবে, ব্রেকিং পয়েন্ট। এটাকে বলা হয় ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট এটা ইন্টারমিডিয়েট ছিল, ঠিক আছে?
কি ছিল ছিল কিন্তু এখন আসেন স্ট্রেস এবং স্ট্রেন কার্ভটা কিভাবে গণনা করবেন পরীক্ষায় এর মধ্যে আসবে তাহলে আমি কি প্রথমে কি বললাম ও থেকে এ পর্যন্ত যে লাইনটা ছিল স্ট্রেট বরাবর এটাকে বলা হয় প্রপোর্শনাল লাইন এই প্রপোর্শনাল লাইনটার সূত্র মানে ছিল হুকসের ল অর্থাৎ যে পরিমাণ আমি ফোর্স প্রয়োগ করলাম সেই পরিমাণ বিকৃতি করে দেব এখন এ থেকে বি পর্যন্ত কি করলাম এলাস্টিক লিমিট অর্থাৎ এখানে তো আমি স্ট্রেস দিলামই এর থেকে আরো লিমিট ছাড়া দিলাম মানে এই পর্যন্ত গেলে বস্তুটা কি হয়ে যাবে ছিঁড়ে যাবে তো ছিঁড়ে গেলে কি হবে হয় ছিঁড়ে যাবে নালে ভেঙে যাবে যেহেতু বস্তুটা ভেঙে গেছে বি থেকে সি পর্যন্ত পয়েন্টটাকে বলা হয় ইল পয়েন্ট অর্থাৎ এলাস্টিক প্রপার্টিজ কনভার্ট টু প্লাস্টিক প্রপার্টিজ এটা কিন্তু মনে রাখতে হবে আর একটা আমি প্রশ্ন বলছিলাম লোহা এবং রাবারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক এই প্রশ্নটা গত ক্লাসে বলছিলাম কোনটা তাহলে লোহা রাবার রাবার কোনটা বেশি স্থিতিস্থাপক মানে কি এলাস্টিক না রাবার অর্থাৎ রাবারকে যত টানো লম্বা হবে ছেড়ে দিলে পূর্ব অবস্থায় ফিরে যাবে বাট কি হবে না লোহাকে চেঞ্জ করতে পারবো না এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবে লোহা এবং রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে কি এ থেকে বি পর্যন্ত পয়েন্টটাকে বলা হচ্ছে এলাস্টিক লিমিট বি থেকে সি কে বলা হচ্ছে ইল পয়েন্ট বোঝা গেছে ইল পয়েন্ট কাকে বলে প্লাস্টিক প্রপার্টিজে কনভার্ট হবে এলাস্টিক প্রপার্টিজ টু কনভার্ট টু প্লাস্টিক প্রপার্টিজ এখন আসেন এখান থেকে পি সি থেকে ডি পর্যন্ত যে পয়েন্টটা সেটাকে বলা হচ্ছে আলটিমেট স্টেজ পয়েন্ট অর্থাৎ আমরা মাঝে মাঝে বেশি খাই তাই না এটা মনে রাখতে হবে যে স্টেজে বেশি দিলাম মানে মাঝে মাঝে কি হয় আমরা হচ্ছে ধরেন 60 নিউটনের একটা বস্তু এটা আমরা চাপতে পারবো তখন মনে হয় যে না 80 নিউটনের বস্তু চাপতে পারবো যখন চাপতে গেলাম আমি ভেঙে পড়ে গেলাম আমার কোমর ভেঙে গেল না ওরকম অবস্থা হচ্ছে তখন আমি বেশি স্ট্রেস দিলাম তখন কি হবে ই নাম্বার হচ্ছে ব্রেকিং পয়েন্ট মানে এই পয়েন্টে এসে বস্তুটা ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে ক্লিয়ার স্যার এই কোশ্চেনটা কিভাবে থাকতে পারে স্যার হ্যাঁ কোশ্চেনটা কিভাবে লিখে দিচ্ছি কোশ্চেনটা এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আছে এরকম থাকতে পারে আমরা কি শুধু এই চিত্রটা করে বর্ণনাগুলো বর্ণনা করতে হবে briefly discuss the stress strain curve briefly discuss অথবা illustrate চিত্রগুলো এইভাবে আঁকাইতে হবে illustrate হতে পারে অথবা হচ্ছে briefly discuss stage and strain curve আগামী সপ্তাহে ক্লাস টেস্ট হবে strain curve স্যার এই যে গ্রাফটা যেভাবে হ্যাঁ, হ্যাঁ। আছে এইভাবে দিব না আপনি যেভাবে আমি যেভাবে আঁকাচ্ছি সেভাবে আঁকালে হবে ওরকমই দিতে হবে এমন না বুঝাইতে পারলে একই সেম আছে হ্যাঁ ক্লিয়ার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে তবে স্যার 0 থেকে এ পর্যন্ত ফুল 45 ডিগ্রি দিতে হবে কথা সমস্যা ওটা আঁকা স্থানে মানে বইটা আসলে ফিগার যখন আঁকা ওভাবে দেয় না বুঝা গেছে প্রশ্ন থাকতে পারে ইলাস্ট্রেট অথবা ব্রিফলি ডিসকাস স্টেজ স্টেন কার্ভ ঠিক আছে এবার কিন্তু পরীক্ষায় কোনো প্রকার সাজেশন দেওয়া হবে না পরীক্ষা যা পড়ানো হবে তাই সাজেশন ঠিক আছে বুঝতে পারছি ভালো করে পড়াই ওকে স্যার স্যার পোর্টালে তো এই সব ক্লাসগুলো ভিডিও দেওয়া থাকে না স্যার পোর্টালে ভিডিও থাকে ভিডিও থাকে ইউটিউব হ্যাঁ ভিডিওগুলো পাবেন এভাবে ধরেন আমার নামে যদি দেন এমডি রহিদ ইসলাম ইউনিভার্সিটি অফ স্কলার্স হ্যাঁ দিয়ে ফিজিক্স 2 স্লাইডগুলো তো পোর্টালে থাকে যে হচ্ছে আমি রেগুলার বেসে ক্লাস নেই কোনো সমস্যা নেই রেগুলার বেসে যে ক্লাসগুলো নেই এই স্লাইডের উপরে ক্লাস হয় ডিপ্লোমা বেসে যে স্লাইড এই স্লাইডের উপরে ক্লাস হয় সো যে কোনো ভিডিও দেখলে কোনো সমস্যা নেই সো রেগুলার বেসে গুলো দেখলে আরো ক্লিয়ার হবে কারণ রেগুলার বেসে আরো ডিপলি পড়ানো হয় এগুলো তো পোর্টালে থাকে স্যার পোর্টালে থাকবে না ভিডিও পোর্টালে থাকবে স্লাইডগুলো পোর্টালে আছে অলরেডি আপলোড করা আছে চেক করে দেখুন সব ঠিক আছে আমি ক্লাসে আসার আগে আপলোড করে দেব চেষ্টা করে দেখি সময় যদি থাকে আচ্ছা এখন আসলে হুকস ল অলরেডি আমি হুকস ল সম্পর্কে বলছি হ্যাঁ হুকস লটা কি বললাম একটু আগে হ্যাঁ বিকৃতি বলে সমান করতে হ্যাঁ রাইট দেখেন F = -kx লেখা আছে তাই না F মানে হচ্ছে ফোর্স এক্সটেনশন অফ লেন্থ আর k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ক্লিয়ার বলা আছে এখন আসেন নিচে একটা সংজ্ঞা দিছি দেখেন সবুজ কালে দিয়ে তাই না এই পয়েন্টে কি লেখা আছে বলেন তো এটা আগে আমি বললাম যে যে ম্যাটেরিয়ালটা থাকবে সেই ম্যাটেরিয়ালটা প্লাস্টিক প্রপার্টিজ থেকে ইলাস্টিক প্রপার্টিজ থেকে কি হবে প্লাস্টিক ম্যাটেরিয়াল শো করবে সেটাকে কি বলা হয় ইল পয়েন্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা পরীক্ষায় অবশ্যই থাকবে সো মিস করা যাবে না
তাহলে কি ইল পয়েন্ট যদি কেউ বোঝাতে চায় তাহলে কি করবে, যে ম্যাটেরিয়ালটা ইলাস্টিক প্রপার্টিজ থেকে কনভার্ট হয়ে ইলাস্টিক প্রপার্টিজ সেটাকে কি বলা হয়, ইল পয়েন্ট বলা হয়। ক্লিয়ার করা যাবে? পরীক্ষার জন্য মিস না হয় এগুলো। হ্যাঁ, খুবই সুন্দর চ্যাপ্টার এগুলো। এখন আসেন দুইটা জিনিস, ক্রিপ। ক্রিপ সম্বন্ধে ধারণা আছে কিনা? ক্রিপ কি বলেন তো, কি কি বলতে পারেন? মেয়েরা বলো যে ক্রিপ কি জিনিস পারবেন বলেন? হামাগুড়ি দেওয়া, প্রেসার দেওয়া, কি বলবে কথা? আর কি? চাপ। আর ক্রিপ মানে কি? অনেকে টেক্সটাইল চাকরি করে, ক্রিপ কি বলেন তো? ক্রিপ কি গুগলে সার্চ দিবা? ডিকশনারি। ক্রিপ কি বলেন? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নাই, আমরা ক্লাসে শিখতে এসেছি। এখন আসে ক্রিপ কি জিনিস। দেখেন একটু আগে আমরা দেখলাম যে এলাস্টিক ম্যাটেরিয়াল ফলো দা হুকস ল, তাই না? এলাস্টিক প্রপার্টিজ কি হুকস এর ল মেনে চলে, বসে যায়। বাট টেক্সটাইল ম্যাটেরিয়াল ফলো হুকস ল আপ টু এ সার্টেন পয়েন্ট। একটা পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে কি করে, মেনে চলে। আফটার দ্যাট পয়েন্ট ইট ডাজ নট ফলো হুকস ল। এটা কি সত্য? সত্য স্যার। কেন সত্য বলেন তো? তখন আর ওই যে পরিমাণ একটু আগে আমরা দেখলাম না যে একটা পয়েন্ট পর্যন্ত এটা মেনে চলে, যে স্ট্রেন যে পরিমাণ দেওয়া হবে স্ট্রেন দিবে। আমি যখন আবার আলাদা করে ফোর্স প্রয়োগ করতেছি, বুঝতে কি ভেঙে যায়, অথবা পূর্ব অবস্থা তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ফিরে আসে? ফিরে আসে নাই তো, ওটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক প্রপার্টিজ হয়ে গেছে না, এটা তো আর ব্যাক করার সুযোগ নেই। কিন্তু হুকস ল কি বলছিল, যে আমি যে পরিমাণ স্ট্রেস দেব সে পরিমাণ বিকৃতি করবে। মানে আমি উদাহরণ হিসেবে কি বলছিলাম, এলাস্টিক কি টানলে লম্বা হবে, পূর্ব অবস্থা ফিরে আসে। বাট প্লাস্টিক প্রপার্টিজ কি ভেঙে চুরমার হয়ে যাবে। অর্থাৎ একটা লিমিট পর্যন্ত এই সূত্রটা মেনে চলে, তারপরে কিন্তু এই লিমিট সূত্রটা মেনে চলে না। এখন দেখেন যখন বলা হয়েছে যখন কোনো একটা বস্তুর উপর লোড দেওয়া হয় তখন কি হবে, বস্তুটা বিকৃতি করবে, মানে স্টেই অকার ইন দ্য ফাইবার। অর্থাৎ ফাইবারের মধ্যে কি হবে, বিকৃতি করবে না। শুধুমাত্র এটা হচ্ছে ফাইবার না, এটা হতে পারে ইয়ান, হতে পারে ফেব্রিক। মাঝে মাঝে আমরা কি দেখি বলেন তো, কিছু কাপড়ে কি হয়, টানলে ছিঁড়ে যায়, কেন? অর্থাৎ স্ট্রেনটা অনেক কম, এই জন্য কাপড়ের সবসময় স্ট্রেন চেক করা হয়। টেনশন, হ্যাঁ, স্ট্রেনটা মেজার করে নেওয়া হয়। যেমন ইয়ান যখন একটা আসে, ইয়ানের প্রথম যেটা মেজার করা হয় সেটা হচ্ছে ইয়ান কাউন্ট চেক করা হয়, তাই না? স্ট্রেনটা তো কাউন্টের উপর কাউন্টের উপর ডিপেন্ড করে যে কাউন্ট কত। ধরেন এরকম 30 কাউন্টের একটা সুতা আসছে ইন্ডাস্ট্রিতে, এখন দেখা যাচ্ছে যে এটা 30 না, এর লেখা আছে সুতার গায়ে আছে 40 কাউন্ট। সেটা ইউজ করা যাবে? কারণ আমি 30 কাউন্ট সুতা দিয়ে আমি সুতা ডাইং করব, আসছে যে 40 হবে না। আবার বলবে যে সুতার পাল্লা দেন, 30 কাউন্টের সুতা দেন। এখন আবার অনেকে তাকায় আছে যে কাউন্ট কি, টেক্সটাইল আমরা বলতে কাউন্ট কি বলেন নাকি? সুতা কতটা মোটা চিকন ডিপেন্ড করে। এই বলেন শান্তা, কাউন্ট কি? ওটার একটা নাম পায়। কি পারবেন কাউন্ট কি আপনি বলেন? Count types of numeric number which define thread finer or coarser. ভেরি গুড। তারপর বলেন সুতা কতটা মোটা অথবা চিকন এটা Count is a ratio of yarn, weight and length. আচ্ছা হয় বলেন, আপনারা চাকরি করেন, আপনাদের আমার রিভিউ আছে, বলেন পারবেন? অর্থাৎ কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু হুইচ এক্সপ্রেস ইয়ার্নেস কোর্স অর ফাইনার। অর্থাৎ এক সুতা মোটা নাকি চিকন এটাকে কইছে, একটা সুতা চিকন নাকি মোটা সেটা চেক করা হয়। কাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। একটা কি একটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। এখন আমার মাথায় প্রশ্ন আসলো যে ডিরেক্ট আর ইনডিরেক্ট কাউন্টের মধ্যে কোনটা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়? এনিওয়ান? ইংলিশ কাউন্ট কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? বলেন রাইট। ভয় পেতেছেন বলতে? আরে সমস্যা নেই, ইনডিরেক্ট কাউন্ট। ইংলিশ কাউন্ট হচ্ছে এটা হচ্ছে ইংলিশ কাউন্ট, হ্যাঁ। আর যদি ডিরেক্ট কাউন্টের উদাহরণ বলা হয় সেটা কি বলা হয়? টেক্সট, আর অনেকগুলো আছে। টেক্সট আর হচ্ছে ইংলিশ কাউন্ট হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট, ঠিক আছে? যদি ইয়ান ম্যান হচ্ছে বলবেন যখন, তখন এই জিনিসগুলো জানতে হবে। বাট প্রথমে কি করা হয়, ইয়ানের কাউন্ট চেক করা হয়, তারপর আরেকটা জিনিস চেক করা হয়, কি বলেন তো? Strength. ওয়েট চেক করা হয়, ওয়েট, সুতার ওয়েট। আপনারা অনেকে চাকরি করেন আমি জানি না, ধরেন কটনের একটা ইয়ানের হচ্ছে কি
একটা করে সুতার ববিন বলা হয়, তাই না? জি স্যার। কত ওয়েট বলেন তো, ঠিক কি বলতে পারেন? স্যার 1.60 1.64 এই টাইপের হয়। 1240 বা 1250 গ্রাম। মানে 1 কেজি 250 গ্রাম। মানে হচ্ছে সুতার সাথে কি দেয়া থাকে এক্সট্রা হিসেবে? এটা কোনটা থাকে স্যার? পেপার কোন প্লাস্টিকের হইতে পারে অথবা কি থাকে? কোনগুলো থাকে? প্লাস্টিকের থাকে, পেপারের হতে পারে। পেপারের হতে পারে। আর হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে কত? কত? 1 কেজি করে করা হয় 1000। আর হচ্ছে লাইলনের ক্ষেত্রে কত? এটা বেশি। কম 460 প্যাকেজ তৈরি করা হয়। এতটুকু করে করে প্যাকেজ তৈরি করা হয়। ইয়ানা যখন আমরা ডাইং করি, স্যার 1 পাউন্ড। আমরা যখন ডাইং করি, হ্যাঁ ইয়ানা যখন ডাইং করি অনেক বড় বড় ববিনে থাকে না সুতা, তো এত বড় ববিন তো আর ডাইং করা হয় না, তখন কি করা হয়? স্যার ওটা তো ছোট ছোট কোন ওয়েন্ডিং করা হয়। প্রথম প্যাকেজ হচ্ছে কোন ওয়েন্ডিং করা হয়। ইয়ানে মানে ইয়ান ডাইরেক্টর। হ্যাঁ কোন ওয়েন্ডিং করা হয়। কোন ওয়েন্ডিং এর কাজ কি? কোন ওয়েন্ডিং এর কাজ হচ্ছে বড় প্যাকেজ থেকে ছোট প্যাকেজে পরিণত করা। এই ছোট প্যাকেজে পরিণত করার মেইন কি করা হয়? কটনের জন্য করা হয় কতটুকু? 1250, পলিস্টারের জন্য 1 কেজি, আর হচ্ছে লাইলনের জন্য 460 গ্রাম। ক্লিয়ার? জি স্যার। কই থেকে কই চলে গেলাম? এই জিনিসগুলো তো দেখা হয়। এখন দেখেন, যখন আমি একটা সুতার ববিন ধরবো, যদি পলিস্টার হয় দেখবো 1 কেজি আছে কিনা। জি স্যার। যদি না থাকে এটা হয় কি? বাদ। বাদ। কারণ কি? আমি যখন ডাইং করবো, ধরেন আমাকে 1 1200, কেজি পরিমাণে আমি ধরেন 1250 কেজি আমাকে ডাইং করতে বলছে সুতা। মানে 100 টা। ধরেন এটা কমে গেল, তখন কমে যাবে না? তখন তো আমি আবার কি নতুন করে আবার ধরেন যে 20 থেকে বা 200 গ্রাম বা 400 গ্রাম কম পড়ছে, তখন কি আমি দিতে পারবো না সুতার অর্ডারটা? তখন আবার নতুন করে আবার ডাইং করতে হবে। এই জন্য আর কি এগুলা চেক করা হয়। আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এটা সম্বন্ধে ধারণা আছে কিনা আমি জানি না। ধারণা আছে রিলেটিভ হিউমিডিটি কি? আর্দ্রতা। আর্দ্রতা। রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, আমরা যে রুমে থাকি, কক্ষ তাপমাত্রা কত আমাদের রুমে? তার মানে 18 এটা তো আমরা জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। মানে প্রত্যেকটা রুমে কক্ষ তাপমাত্রা থাকে 25 ডিগ্রি। ইন্ডাস্ট্রিগুলোতে যারা চাকরি করে তারা অনেকে জানার কথা, সেটা হচ্ছে শীতকাল এবং গরমকালে যারা ডাইং এ চাকরি করে তাদেরকে দুটোর মধ্যে একটা আলাদা তফাৎ আছে। পার্থক্যটা কি? শীতকালে যখন ডাইং করা হয় একটা হিসাব, মানে গরমকালে একটা ডাইং করার সময় আলাদা হিসাব। কি হিসাবটা কি বলো? এই আর্দ্রতা। এই আর্দ্রতার উপর ডিপেন্ড করে একটা, ঠিক আছে? মানে আমাদের শীতকালের ক্ষেত্রে দেখবেন যে সুতার কি হয়? নরম হবে। বলেন, আপনারা বলেন, যারা চাকরি করেন তারা বলেন। স্যার ওরা তো ডাইং দিয়ে জব করে না। এটাই সমস্যা। ডাইং এ চাকরি না করলেও এটা সম্পর্কে জানতে হবে। মানে এটা নিয়ে একদিন আলোচনা করবো। আজকে ক্লাসে তো অনেক এদিকে গেলে অনেক এফেক্ট হবে। বা এতটুকু মনে রাখেন, এই রিলেটিভ যে হিউমিডিটি কথা বলা হচ্ছে, এটা খুবই এফেক্ট ফেলে ডাইং এর ক্ষেত্রে। গ্রীষ্মকাল এবং গরম মানে শীতকালের জন্য এটা ইফেক্ট করে। ইফেক্ট ফেলে এটা নিয়ে একটা ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? এখন যেটা ছিল সেটা ক্রিপ। তাহলে ক্রিপটা কি বলেন তো? ক্রিপের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমি যখন একটা বস্তুর উপর ফোর্স প্রয়োগ করছি, ফোর্স প্রয়োগ করার বস্তুটা বিকৃতি করছে, কিন্তু বিকৃতিটা একটা সার্টেন লিমিট পর্যন্ত, সার্টেন লিমিট পর্যন্ত। এখন বলা আছে দেখেন, যখন আমি প্রেসারটা আমি তুলে নিচ্ছি তখন কি হবে? বস্তুর পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার কথা। সেটা বলা হয়েছে আফটার রিলিজ দ্য স্ট্রেস দ্য ফাইবার স্ট্রেন উইল বি লোয়ার পাসিং টাইম, স্লো ডিফর্মেশন উইল বি অকার। অর্থাৎ আমি যখন ফোর্সটা তুলে নিলাম, যখন ব্যাক করবে, এই যে ব্যাক করার যে প্রসেসটা এটা খুব স্লো হবে, স্লো ডিফর্মেশন করবে। তখন কি হবে? স্লো ডিফর্মেশন করবে। এই স্লো ডিফর্মেশনটাকে বলা হচ্ছে ক্রিপিং। তাহলে কি হলো? যে কোনো একটা বস্তুর উপর যখন ফোর্স প্রয়োগ করা হচ্ছে, বস্তুটা কি হবে? বিকৃতি করবে। বাট এই বিকৃতি একটা সার্টেন লিমিট পর্যন্ত হুইসেল লটা মেনে চলে। বা আবার যখন আমি ফোর্স প্রয়োগ করলাম, বস্তুটাতে কি হবে? আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে, তাই না? যখন ফিরে আসার চেষ্টা করবে তখন এই যে ফিরে আসাটা বা ডিফর্মেশনটা স্লোলি ঘটবে। যদি স্লোলি ঘটে সেটাকে আমরা বলছি ক্রিপ। ক্লিয়ার? মানে যেভাবে আমি ফোর্স প্রয়োগ করলাম, যখন বস্তুটা কি হলো? বাড়লো। যখন আমি ফোর্সটা তুলে নিলাম, পূর্ব অবস্থায় ফিরে আসার সময়টা কি অনেক স্লোলি হবে। এটাকে কি বলা হয়? ক্রিপ বলা হয়। এখন দেখেন দুই ধরনের ক্রিপ আছে। কয় ধরনের? দুই ধরনের ক্রিপ। এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের মধ্যে পার্থক্য দেখাও। সবাই লিখে রাখেন। ক্রিপের কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে প্রাইমারি ক্রিপ, একটা সেকেন্ডারি ক্রিপ। এখন আসেন আমরা হচ্ছে প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের পার্থক্যটা দেখব। কি দেখব? প্রাইমারি ক্রিপ এবং সেকেন্ডারি ক্রিপের পার্থক্যটা দেখব। হ্যাঁ, এখন আসেন প্রথম ক্রিপটা কি?
খুবই সোজা। প্রথমটা দেখেন, ইট ইজ ফুললি রিকভারেবল ইন টাইম, ফুললি রিকভার। সেকেন্ডারি ক্রিপ্টে কি, ইট ইজ নন রিকভারেবল ইন টাইম। হ্যাঁ, সময়ের মধ্যে এটা প্রথমটা কি ফুললি রিকভার হয়, বাট সেকেন্ডারি ক্রিপ্টে কি রিকভার হয় না। একটু আগে আমি বললাম যে এলাস্টিক, যখন আমি এলাস্টিকের কথা বললাম না, এটা আনলে কি পূর্বাবস্থায় ফিরে আসার চেষ্টা করে, বাট লোহাকে যদি ফোর্স দেওয়া হয় পূর্বাবস্থায় ফিরে আসে ওইটা হচ্ছে। তাহলে এলাস্টিকটার উদাহরণ হচ্ছে প্রাইমারি গ্রিপ, লোহার উদাহরণটা হচ্ছে সেকেন্ডারি গ্রিপ। মনে থাকবে? এটা মনে থাকবে না যে এলাস্টিক হলে কি পূর্বাবস্থায় ফিরে আসবে, সেটা হলো প্রাইমারি গ্রিপ। আর লোহাটাকে আমি যতই ফোর্স প্রয়োগ করি আবার কি ব্যাক করে আসবে, ডিফর্মেশন হবে না। সেকেন্ডারি গ্রিপের উদাহরণ হচ্ছে লোহা, ঠিক আছে, আয়রন। এখন আছে ফাইবার উইল বি কাম ব্যাক টু অরিজিনাল পজিশন আফটার রিমুভিং অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ ফোর্সটা যখন সরাই নিব এলাস্টিকটা কি হচ্ছে ফিরে আসছে। বাট কি ফাইবার ক্যান নট কাম ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন আফটার কি রিমুভিং ফোর্স অ্যাপ্লাইড, অর্থাৎ আমি যখন ফোর্স প্রয়োগ করতেছি এলাস্টিকটা কি বাড়তেছে, আবার তুলে নিচ্ছি পূর্ব অবস্থায় ফিরে আসবে। কিন্তু লোহাকে কি ফোর্স প্রয়োগ করালে এটা তো বাড়বে, এক্সটেনশনই হবে, এটা কি পূর্ব অবস্থায় ফিরে আসতেছে লোহা আসবে। তারপর দেখেন এলাস্টিক ডিফর্মেশন ইজ অকার, এলাস্টিক ডিফর্মেশন, একটু আগে বললাম ডিফর্মেশন মানে কি বিকৃতি ঘটা, তাই এলাস্টিক ডিফর্মেশন ইজ অকার, প্লাস্টিক ডিফর্মেশন ইজ অকার। মানে একটু আগে বললাম লোহাকে ভাঙলে কি হবে, লোহাকে কি লাগালে কি গুড়া গুড়া হয়ে যাবে, হয় কি না? বাট কি এলাস্টিক কি গুড়া গুড়া হবে, সেটাকে বলা হচ্ছে এলাস্টিক ডিফর্মেশন ইজ অকার, একটু আগে বললাম। আর প্লাস্টিক ডিফর্মেশন মানে কি ভঙ্গে হয়ে যাওয়া, মানে ভেঙে যাওয়া। আর কি মলিকুলার চেইন স্টেজ স্লাইড, মলিকুলার চেইন হচ্ছে ব্রেক, যে প্রত্যেকটা কি মলিকুলার চেইন থাকে জানেন। আমি গত একটা ক্লাসে উদাহরণ দিছিলাম যে টেবিলের মধ্যে পেরেক কেন ঢোকে, কারণ আন্তঃআণবিক কি থাকে বল থাকার কারণে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কোণ আছে, এইজন্য পেরেকটা ফোর্স প্রয়োগ করার মাত্র ভিতরে ঢুকে যায়। সেরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মলিকুলার বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আছে, সেই এখানে মলিকুলার চেইনটা হচ্ছে কি স্লাইডলি হয়, এখানে মলিকুলার চেইনটা ব্রেক হয়ে যায়। এটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ক্রিপের মধ্যে পার্থক্য। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, ক্রিপ নিয়ে বলি। ক্রিপটা হচ্ছে ধরো যে কোনো একটা বস্তুর উপর তুমি ফোর্স প্রয়োগ করছো, ফোর্স প্রয়োগ করার ফলে একটু আগে আমরা জিনিস একটা দেখলাম, সেটা হচ্ছে কি গত ক্লাসে আসেন নাই মনে হয় না, ব্রেকিং লোড, ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে, elasticity, elastic limit, elastic recovery, তারপর আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে টেনাসিটি, স্ট্রেচ, স্ট্রেন। এগুলো সম্পর্কে ধারণা আছে কিনা সবার? আছে? হ্যাঁ, বলছিলাম মোটামুটি। একটু আগে বললাম যে ব্রেকিং লোড বলতে বলছিলাম যে কোন একটা বস্তুর উপর যতটুকু ফোর্স প্রয়োগ করবা, কতটুকু ফোর্স প্রয়োগ করবা, তারপর বস্তুটা ছিঁড়ে গেল, সেটাকে বলা হয় ব্রেকিং লোড। ব্রেকিং পয়েন্ট হচ্ছে যে পয়েন্টে যে বস্তুটা ছিঁড়ে যায় সেটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। এলাস্টিসিটি বললাম কোন একটা বস্তুকে টানো, ছেড়ে দাও, যদি পুরো বস্তু ফিরে যায় সেটাকে বলা হয় এলাস্টিসিটি। এলাস্টিক লিমিটটা কি একটু আগে বললাম যে একটা বস্তু নির্দিষ্ট পর্যন্ত কি ফোর্স নিতে পারে, তারপর নিতে পারে না, সেটাকে বলা এলাস্টিক লিমিট। মানে প্রত্যেকটা বস্তুর একটা লিমিট আছে, সেটাকে বলা এলাস্টিক লিমিট। এলাস্টিক রিকভারি মানে ধরো ফোর্স প্রয়োগ করলা, কতটুকু রিকভারি হলো, একটা এলাস্টিকে টানলা কতটুকু ব্যাক করে আসে, পুরোপুরি কিন্তু আসে না, কতটুকু আসে সেটাকে বলা এলাস্টিক রিকভারি। এখন হচ্ছে টেনাসিটি কি, টেনাসিটি মানে সর্বোচ্চ কত বল প্রয়োগ করে কোন একটা বস্তু ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় টেনাসিটি। আমি টেনাসিটি হচ্ছে মেজারমেন্টের জন্য এটা দিছিলাম, এটাকে মেজারমেন্ট করা হয় গ্রাম পার টেক্স, তারা গ্রাম পার ডেনিয়া, গ্রাম পার নিউটন, এটা দিয়ে পার টেক্স। হ্যাঁ, এখান থেকে আবার সেদিন আমি কাউন্টেড ক্লাসে চলে গেছিলাম। একটু আগে আমরা দেখলাম স্ট্রেচ কি, স্ট্রেন কি, এতটুকু তো ক্লিয়ার। এখন আছে ক্রিপ সম্পর্কে। ক্রিপ যেটা বললাম যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টেজ এবং স্ট্রেঞ্জে কার্ভের যে সূত্রটা বা হুকের ল এটা মেনে চলে। একটু আগে আমরা দেখলাম না স্ট্রেন এবং স্ট্রেন কার্ভে কি দেখলাম, একটা হচ্ছে আবার কি আলাদা করে একটা ফোর্স প্রয়োগ করা হয়েছে আলটিমেট স্ট্রেস, ওটা দেওয়ার রিজনটা কি প্লাস্টিক ডিফর্মেশন করবে। এখন দেখেন ক্রিপের ক্ষেত্রে যেটা হয় যে যখন একটা এলাস্টিক আমি টানলাম, যখন আমি ছেড়ে দিলাম, পুরো বস্তুটা ফিরে আসবে, এই ফিরে আসাটা কতটুকু সময় মতো স্লোলি হয় ডিফর্মেশন, সেটাকে বলছি ক্রিপ। অর্থাৎ টাইম মিন করে। মনে করেন যে একটা
ফোর্স দিলেন, টানলে তো লম্বা করলেন, যখন ছেড়ে দিলেন অর্থাৎ একবারে আসবে না, আস্তে 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 স্লোলি রবার আর একটা লোহা কিংবা বারবারই এই যে লোহা রাবার এগুলোই আসবে, কারণ এগুলোই উদাহরণ। ক্লিয়ার? এখন আসেন আর দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে এই দুটো জিনিস শিখবো না, এই দুটো জিনিস আমরা ল্যাবে শিখবো, কিন্তু এই দুটো জিনিস সম্পর্কে ধারণা রাখবে। CRL লিখে রাখেন, এটা পরীক্ষায় আসবে। কনস্ট্যান্ট রেট অফ লোডিং আর কনস্ট্যান্ট রেট অফ কি বলেন তো? এলিমিনেশন। কনস্ট্যান্ট রেট অফ লোডিং এগুলো কিন্তু ল্যাব কুইজে থাকবে। কি থাকবে? ল্যাব কুইজে। বলে রাখলাম কনস্ট্যান্ট, পরে বলেন না যে স্যার প্রশ্ন দেন কয়েকটা। কনস্ট্যান্ট কি বললাম বলেন তো? কনস্ট্যান্ট রেট অফ লোডিং আর হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ ইলুমিনেশন। কনস্ট্যান্ট রেট অফ তারপর স্যার একটা রেট অফ হিডিং দিয়ে আমাদের কারণ এলিমিনেশন। ও তো অবশ্যই যদি থাকে অবশ্যই পাবেন এলিমিনেশন। কনস্ট্যান্ট রেট অফ লোডিং আর এলিমিনেশন। ক্লিয়ার? এটা সম্পর্কে একটা পার্থক্য আছে, আমরা এই পার্থক্যটা ল্যাবে দেখব। আমরা একদিন ল্যাব করব, ল্যাবে এটা মনে করাই দেব, ঠিক আছে? ল্যাবে করলে এটা পাওয়া যাবে। স্যার এখন এটা সম্পর্কে ধারণা বা না, এটা সম্পর্কে ডিটেইলস ক্লাস করতে হবে। এগুলো চিনবেন না, এই যে যাও টপ কি সেগুলো চিনবেন না। যেটা লাগবে আমি বলে দেব, সমস্যা নেই। এখন আসেন লাস্ট টপিক, অনেক ক্লাস হয়েছে অলরেডি, ঠিক আছে? আর একটু ধৈর্য ধরে আমরা শেষটুকু করে ফেলবো। এখন যেটা বললাম যে প্রত্যেকটা ফাইবারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ক্ষমতা আছে, সেই জিনিসগুলোকে দেখে দেখুন। টেনাসিটি আছে, ব্রেকিং এক্সটেনশন, ওয়ার্ক অফ রাপচার, ইনিশিয়াল মডিউলাস। এখন বলেন তো ওয়ার্ক অফ রাপচারটা কি? কেউ একজন বলেন তো ওয়ার্ক অফ রাপচারটা কি আসলে? কেউ বলেন ওয়ার্ক অফ রাপচারটা কি? হ্যাঁ, একটি বস্তুর মান যে পরিমাণ বল হ্যাঁ, কি লাগে? বল না হয়ে যাওয়া পর্যন্ত আর কি আপনি ব্রেকিং লোড ইন ব্রেকিং দেখে দেখে জি স্যার। যাই হোক, এটা কিন্তু লাগবে। যারা নতুন আসছেন এই প্রশ্নটা লিখে রাখেন, হ্যাঁ? Let's take the relation between work of rupture and work factor. Work factor কি বলছিলাম? যারা নতুন আছে তারা একটু শুনে নিন, যেহেতু আমি সবই ওভারভিউ করতেছি। ওয়ার্ক ফ্যাক্টরের সংজ্ঞাটা এরকম বলছিলাম যে ওয়ার্ক ফ্যাক্টর ইকুয়াল টু work of rupture divided by work of rupture divided by breaking load into breaking extension, है ना? জি স্যার। breaking load, working load না, breaking load into breaking extension, ঠিক আছে? তুলে নেন, যারা নতুন ক্লাস আসছেন তারা বলে দিলাম, হ্যাঁ? ঠিক আছে? এই এক্সটেনশন নাকি ওই দিন এক্সটেনশন আর এলিমিনেশন একই জিনিস। এলিমিনেশন মানও বৃদ্ধি পায়, এক্সটেনশন মানও বৃদ্ধি পায়, কোনো সমস্যা নেই। ইংরেজি ওয়ার্ডে কোনো প্রবলেম নেই। এখন আছে এটার মধ্যে কি সম্পর্ক বলছিলাম? এই প্রশ্নটা থাকবে, ইলাস্ট্রেট দ্য রিলেশন বিটুইন ওয়ার্ক অফ রাপচার ওয়ার্ক ফ্যাক্টর। এটার মধ্যে রিলেশন হচ্ছে যদি আমি ওয়ার্ক অফ রাপচারের সাথে ওয়ার্ক ফ্যাক্টরের সম্পর্ক চাই, ওয়ার্ক অফ রাপচারের সম্পর্ক তাহলে কি বলেন তো? হাফ ইনটু breaking load into breaking extension ব্রেকিং লোড ইনটু ব্রেকিং ব্রেকিং এক্সটেনশন অথবা elongation ব্রেকিং এক্সটেনশন অথবা এলংগেশন, ঠিক আছে? ক্লিয়ার? এখন আসেন যেটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার একটা ভ্যালু আছে, তাই না? পরীক্ষা এভাবে থাকতে পারে যে স্টুডেন্ট ব্রেকিং এক্সটেনশন কত, লাইলনের জন্য কত, পলিস্টারের জন্য কত, উলের ক্ষেত্রে কত, ভিসকাসের ক্ষেত্রে কত। একটা খুব গুরুত্বপূর্ণ দেখেন, ব্রেকিং এক্সটেনশন গুলোর মধ্যে সবথেকে কার জন্য ব্রেকিং এক্সটেনশন বেশি দেখেন তো? উল। তাহলে উলকে ভাঙতে গেলে কি বেশি ফোর্স প্রয়োগ করতে হবে, প্রিন্ট তো বেশি সবচেয়ে বেশি দেখেন। তো পরীক্ষা কিভাবে থাকবে এই চার্ট থেকে এটা একটু মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে স্যার হবে। এটা তো ইয়াতে দেওয়া আছে। হ্যাঁ দেয়া আছে, পোর্টাল দেয়া আছে। একটু বলে নিন, পরে আবার বলবেন যে স্যার বলে নেন। যেহেতু কিছু জিনিস মেমোরাইজ করতেই হয়, এটা সত্য কথা, পরীক্ষার জন্য তাকে জিনিস শিখতে হয়। তো এই জিনিসটা মেমোরাইজ করার জিনিস, এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এখান থেকে হয়তো 4 বা 5টা হয়তো বা ব্রেকিং এক্সটেনশন চাইতে পারি অথবা ওয়ার্ক অফ রাপচার চাইতে পারি, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। সবাই লিখে রাখেন, হ্যাঁ? ক্লিয়ার? নামে আমরা প্রিন্ট করি হ্যাঁ,
পড়লেই হলো। যারা আপনাকে জিজ্ঞেস করতে পারে পলিসির ব্রেকিং এক্সটেনশন কত, লালানের কত, উলের কত, মানে এরকম ভাবে পরীক্ষা থাকবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আজকে স্লাইড। আজকে এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। প্রেজেন্টের আমাদের প্লেসটা কোথায়? ঠিক আছে। এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? নাই? তাহলে আমি কোশ্চেন করি নাকি? আচ্ছা, বলেন, কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমার কথা হচ্ছে আগামী উইকে, মানে সামনের উইকে এটার উপর একটা ক্লাস টেস্ট হবে। ভিডিওটা অফ করব। ঠিক আছে? ক্লাস টেস্ট 1, ভিডিওটা অফ ক্লাস টেস্ট 1